যাই বলো বরুণ জেঠু, আজ কিন্তু রিক্সা করে ঘোরাটা আমাদের ভালোই হলো। হ্যাঁ, ভালোই হয়েছে, শুধু ওই ঘটনাটা না ঘটলেই আরো ভালো হতো। তা কি করবে বলো, ভদ্রলোক যদি রিক্সার ভেপুর আওয়াজ শুনতে না পেয়ে একেবারে পথের মাঝখানে চলে আসে তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই, তাই না? ভদ্রলোক কিন্তু মাথায় ভালোই চোট পেয়েছেন রে, অনেকটা কেটেও গেছে। জানিস আকাশ, আমারও একবার রিক্সায় একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। কি ঘটনা বরুণ জেঠু? সে ক্লাবে গিয়ে আজ তোদের সেই ঘটনার কথাই বলবো। এই তো আমাদের মিতালি সংঘ চলে এসেছে। থামুন দাদা, এখানেই থামুন। এবার তোমার রিক্সায় সেই ঘটনার কথাটা একবার বলো বরুণ জেঠু। রিক্সায় ঘটনা? কি ঘটনা বরুণ জেঠু? আমি তখন দুদিনের জন্য পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে আমার কাকু দুর্গাচরণ বাবুর গোপালগঞ্জের বাড়িতে যাব বলে ঠিক করেছি। তা রাতে যখন গোপালগঞ্জে গিয়ে ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে প্রায় 12টা বাজে। 12টা? হ্যাঁ রে, অতক্ষণ লাগতো না যদি না ট্রেনটাকে সিগন্যাল সমস্যার জন্য মাঝপথে অতক্ষণ দাঁড়াতে না হতো। তারপর গোপালগঞ্জে গিয়ে কি হলো বলো না। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। দুর্গাচরণ কাকুর বাড়ি, তাও স্টেশন থেকে নয় করে 20-25 মিনিটের হাঁটা পথ। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবার পর ঠিক করলাম হেঁটে হেঁটেই চলে যাব। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান। আসুন আসুন, গরম ডাল ভাত খেয়ে যান, সাথে বেগুন, উচ্ছে ভাজা। আসুন আসুন। ও দাদা, ও দাদা, আসুন আসুন, আমাদের অন্নপূর্ণা হোটেলের গরম ডাল ভাত খেয়ে যান। একবার খেলে আপনার পেট আর মন দুই ভরে যাবে একেবারে। আসুন আসুন। উফ, বাঁচালেন মশাই, খুব বাঁচালেন। খুব খিদে লেগেছে আমার। অত রাতে যে একটা হোটেল খোলা পাবো তা আমি ভাবতেও পারিনি। তা খেতে খেতেই ওই লোকটার সঙ্গে বেশ কিছু কথা হলো। লোকটার কথাগুলো শুনে অবশ্য তখন মনে হয়নি যে তারপর ওই লোকটাই আমাকে অমন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলবে। কি বলছো কি বরুণ জেঠু? ওই হোটেলের লোকটার জন্যই তুমি বিপদে পড়েছিলে? কিন্তু কিভাবে বরুণ জেঠু? তা কথায় কথায় আমি লোকটাকে বললাম, দেখেছেন, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, কিন্তু আপনার নামটাই জানা হলো না। আপনার নাম কি? আগে আমার নাম তারক। আচ্ছা তারক বাবু, হোটেলটা বুঝি নতুন খুলেছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমি তো বছর 5 আগেও এখানে এসেছি, কিন্তু এই হোটেল তো দেখিনি। সে আর কি করা যাবে বলুন, কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, আমার এই অন্নপূর্ণা হোটেল এই গোপালগঞ্জের সব থেকে পুরনো হোটেল। কি বলছেন? কি সব থেকে পুরনো হোটেল? অথচ আমার চোখে পড়েনি। না, পড়েনি। এ কি, হঠাৎ আপনার গলাটা এমন অদ্ভুত শোনালো কেন? ও আপনার মনের ভুল। তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার কাকু দুর্গাচরণ বাবুর বাড়িতে। দুর্গাচরণ বাবু মানে ওই কবিরাজ দুর্গাচরণ বাবু? আপনি চেনেন আমার কাকুকে? আমি সবাইকেই চিনি। তাহলে বলুন তো আমি কে? আপনি পোস্টমাস্টার বরুণ বাবু, তাই তো? হ্যাঁ, আপনি আমারও নাম জানেন? বললাম তো জানি। এবার চলুন আমার সাথে। আপনার সাথে যাব মানে? আমার বাড়ি দুর্গাচরণ বাবুর বাড়ির ওই দিকেই। যাক, ভালোই হলো। এত রাতে আমাকে আর একা একা এতটা পথ হেঁটে যেতে হবে না। আমি থাকতে এত রাতে কাউকে হেঁটে যেতে হয় না বরুণ বাবু। তা হেঁটে যাব না তো কিসে যাব? সেটা আপনি এখনই দেখতে পাবেন বরুণ বাবু। অত রাতে তোমরা কিসে করে গেলে বরুণ জেঠু? রিক্সা করে। আর সেই রিক্সাতেই তোমার সেই ঘটনাটা ঘটে, তাই তো? তুই একদম ঠিক ধরেছিস পল্টু, একেবারে ঠিক ধরেছিস। হঠাৎই ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথা থেকে যে ওই রিক্সা এলো আমি তখনও বুঝতে পারিনি, আর সেই কথা ভাবলে এখনো বুঝতে পারি না। লালু,
আজ আমার সাথে তোর রিক্সাতে পোস্টমাস্টার বরুণ বাবু যাবেন। খুব ভালো, খুব ভালো। উঠে পড়ুন আমার রিক্সায় বরুণ বাবু। আজ অনেকদিন পর খুব মজা হবে। মজা হবে মানে? কি বলতে চাইছো তুমি? ও কিছু না বরুণ বাবু, আসলে লালু কখন কি বলতে হয় ওসব বোঝে না। ও সব কিছুতেই মজা, তাই না লালু? হ্যাঁ, বুঝি না, আমি কিছুই তো বুঝি না। উঠে পড়ুন, উঠে পড়ুন। তা ভাড়া কত লাগবে সেটা তো বলো। ভাড়া? কিসের ভাড়া? আপনি তো আমাদের রাতের অতিথি, আর অতিথির কাছ থেকে কেউ ভাড়া নেয় নাকি? কি যে বলেন বাবু। কথায় কথায় আর সময় নষ্ট করবেন না, চলুন এবার যাওয়া যাক। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে লালু আমাদের নিয়ে রিক্সা চালিয়ে এগিয়ে চলল। দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেছে। আমি ভাবলাম যে পথ হেঁটে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট, সেখানে রিক্সা করে যেতে এতক্ষণ লাগছে কেন? শেষে আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, এ কি তারক বাবু, রিক্সা করে আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? কেন, আপনার কাকু দুর্গাচরণ বাবুর কাছে। কিন্তু কাকুর বাড়ি যেতে তো রিক্সায় এতক্ষণ লাগবার কথা নয়। কোথায়? এখনো তো বেশিক্ষণ হয়নি বরুণ বাবু, চিন্তা করবেন না, ঠিক সময়ই আপনার কাকুর সাথে আপনার দেখা হবে। না না, আমার ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না। আপনি বরং লালুকে রিক্সা থামাতে বলুন, আমি হেঁটে হেঁটেই যাব। সে কথা বললে কি আর হয় বরুণ বাবু, এতদিন পর আমরা একজন অতিথিকে পেয়েছি, তাকে তো এমনি এমনি এইভাবে ফাঁকা রাস্তায় ছেড়ে দিতে পারি না, তাই না? কিরে লালু, কিছু ভুল বললাম ভাই? না 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 না, হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না? লালু, তুমিও? না না, তোমাকে এক্ষুনি রিক্সা থেকে নেমে পালাতেই হবে, পালাতেই হবে। আমাদের হাত থেকে তুই পালাতে পারবি না, কিছুতেই পারবি না। এই লালু, আরো আরো জোরে রিক্সা চালা, দেখিস ওই লোকটা যাতে পালাতে না পারে। আমাদের অনেক দিন পর একটা শিকার পাওয়া গেছে, এবার ওটাকেও মেরে আমাদের মতন ভূত করব। চিন্তা করিস না তারক, শিকার আমি পালাতে দেব না। যেই জঙ্গলে ঢোকে সেই ভূত হয়ে যায়। না না না, আমি ভূত হব না, হব না, কিছুতেই না, কিছুতেই না। তারপর কি হলো বরুণ জেঠু? যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে, গাছে গাছে পাখিরা ডাকছে। একজন লোক আমার কালো ট্রাঙ্কটা নিয়ে এসে বলল, এটা আপনার ট্রাঙ্ক বাবু? আর ভয় নেই বাবু, আপনার বিপদ কেটে গেছে। মশাই, দাঁড়ান, দাঁড়ান। তারপর তুমি আর তোমার কাকু দুর্গাচরণ বাবুর কাছে যাওনি? গেছিলাম রে আকাশ, কিন্তু গিয়ে দেখি কাকুর গলায় বিশাল মালা ঝুলছে। বাড়ির চাকর রামুদা এসে বলল, দুর্গাচরণ বাবু মানে আমার কাকা প্রায় 1 মাস হলো মারা গেছেন। তারপর আমি ফিরে এলাম, কিন্তু সেই দিনের সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি, আর কখনো ভুলতে পারবো না। না 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 না, লালটু, লালটু,
আমি তোর জন্যে লাড্ডু বানিয়েছি, খাবি না? ঠাকুমা, কি বলছিস লালটু? রাতে তুই তোর ঠাকুমার গলা শুনতে পাস? হ্যাঁ রে আকাশ, এখন এই ব্যাপারটা প্রায়ই হচ্ছে। বাবাকেও বলেছিলাম, বাবাও বললেন এসব নাকি আমার মনের ভুল। আর কি বললেন জানিস? কি বললো? এইসব নাকি হয়েছে আমি রাতে ভূতের গল্প পড়ি বলে। যেগুলি পড়ি সেগুলিই নাকি স্বপ্ন হয়ে রাতে আমার ঘুমের মধ্যে আসে। কিন্তু বিশ্বাস কর, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। এমন ভূতের গল্প আমি কখনো পড়িনি। ভালো বলেছিস, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। তুই হাসছিস পল্টু? যেদিন তোর সাথে এরকম হবে সেদিন বুঝবি। ও বরুণ জেঠু, তোমার সাথে এরকম কোনোদিন হয়েছে? আমার সাথে যেটা সেদিন হয়েছিল সেটা এর থেকেও অনেক ভয়ানক ছিল রে আকাশ, অনেক ভয়ানক ছিল। কি হয়েছিল তোমার সাথে বরুণ জেঠু? বলো না গো। বলবো বলবো, সব আজ বলবো তোদের, কিন্তু তার আগে যে একটু গরম গরম চা লাগবে রে বাছাধনরা। হ্যাঁ বরুণ জেঠু, আমি এক্ষুনি রামু কাকার দোকান থেকে তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। শোন, তখন আমি গোপালগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার। গোপালগঞ্জে আমি প্রায় 5 বছর কাটিয়েছি। অনেক লোকজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় গড়ে উঠেছিল। পোস্ট অফিসের কাজ সেরে মাঝে মধ্যেই তার বাড়িতে গিয়ে সময় কাটাতাম। এরকম ভাবে ভালোই চলছিল। আর এই করতে করতেই গোপালগঞ্জের একজনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। কার সাথে বলুন জেঠু, কার সাথে? প্রদীপ বাবুর সাথে। ওনার পুরো নাম ছিল প্রদীপ কুমার চট্টরাজ। বয়সে আমার থেকে 2-5 বছর বেশি হবে, কিন্তু খুব খোলা মনের মানুষ ছিলেন প্রদীপ বাবু। কিন্তু ওনার সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটবে কেউ কি জানতো? কি হয়েছিল প্রদীপ বাবুর সঙ্গে? বলো না বরুণ জেঠু। ওরে বাবা, বলছি দম নিতে দে, সব বলছি। আমার স্পষ্ট মনে আছে, সেদিন পোস্ট অফিসে একটু বেশি কাজের চাপ ছিল, তাই সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল অনেকটা। সে যাই হোক, সব কাজ সেরে বাড়ি ফিরছি, এমন সময় হঠাৎ পেছন থেকে প্রদীপ বাবুর গলা শুনতে পেলাম। তারপর, ও পোস্টমাস্টার মশাই, আরে ও পোস্টমাস্টার মশাই, একটু শুনুন না। আরে কি ব্যাপার, আজকে আপনার এত ফিরতে রাত হলো? আর বলবেন না প্রদীপ বাবু, আজ কাজের চাপটা একটু বেশি ছিল। তার মানে লোকজন আবার আজকাল খুব চিঠি চাপাটে লিখছে, কি বলেন? হ্যাঁ, তা বলতে পারেন, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? আরে অপেক্ষাই তো করছিলাম পোস্টমাস্টার মশাই, অপেক্ষাই তো করছিলাম। হ্যাঁ, কার জন্য অপেক্ষা করছিলেন? আরে একজন ভালো বন্ধুর জন্য পোস্টমাস্টার মশাই। এবার আপনাকে পেয়ে গেছি, মানে আমার অপেক্ষা শেষ হয়েছে, বুঝলেন কি না? আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। আরে সোজা কথাটা তো সোজা ভাবেই বললাম পোস্টমাস্টার মশাই। কেন, আপনি আমার ভালো বন্ধু নন বলুন তো? না না, তা কেন, আমি অবশ্যই আপনার ভালো বন্ধু। তাহলে এবার চলুন। আরে কোথায় যাব? গেলেই দেখতে পাবেন, আসুন আসুন আমার সঙ্গে আসুন। কত রাতে প্রদীপ বাবু তোমাকে কোথায় নিয়ে গেলেন বরুণ জেঠু? সেটা তোদের আমি এক্ষুনি বলবো না আকাশ। পুরো ঘটনাটা শুনলে তোরা নিজেরাই সব জানতে পারবি। কিন্তু একটা কথা তোদের বলতে পারি, এই পোস্টমাস্টারি করতে গিয়ে জীবনে তো কম অভিজ্ঞতা হয়নি, কিন্তু সেদিন রাতের অভিজ্ঞতা আমি কোনোদিন বলতে পারবো না, না কোনোদিন না। তখন দেখতে দেখতে রাত আরো গভীর হচ্ছে। হাঁটতে হাঁটতে প্রদীপ বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন প্রদীপ বাবু? এটা তো আপনার বাড়ির পথ নয়। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমার বাড়ির পথ নয়, এটা স্টেশন যাওয়ার রাস্তা। এত রাতে আপনি আমাকে নিয়ে স্টেশনে যাবেন কেন? কি হয়েছে? আপনি কি কোথাও যাবেন? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই পোস্টমাস্টার মশাই। আরে আপনি এইভাবে কথা বলছেন কেন প্রদীপ বাবু? আপনাকে আগে তো এমন ভাবে কথা বলতে আমি কখনো শুনিনি। আমি কি আর আগের সেই আমি আছি পোস্টমাস্টার মশাই? আমিও কত পাল্টে গেছি, তাই পাল্টে গেছে আমার কথা বলার ধরনও। কিন্তু এটুকু বলতে পারি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমি শুধু একটা ব্যাপারে আপনার সাহায্য চাই, আর তাই আপনাকে এই রাতের বেলা স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনি আমার সাহায্য চান? কি ব্যাপার বলুন তো
সেটা না হয় আমার সাথে গেলেই জানতে পারবেন। ভারী অদ্ভুত তো, তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন নিয়ে যাচ্ছে কিছুতেই বলছে না। অদ্ভুত। না, তখনও প্রদীপ বাবু আমাকে কিছুই বলেননি, কিন্তু যেতে যেতে হঠাৎ আমার কেমন যেন শীত শীত করতে শুরু করলো। মনে হলো কারা যেন আমাদের পিছন পিছন আসছে। এই কথা আমি প্রদীপ বাবুকে বলতেই উনি হেসে উঠলেন, বললেন, এমন নিঝুম গভীর রাতে শীত শীত করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ওই পায়ের শব্দ, ওটা তো স্বাভাবিক নয় প্রদীপ বাবু। কে বলছে স্বাভাবিক নয়? রাতের বেলা আকাশের তারা দেখা যায়, কিন্তু দিনের বেলায় তা দেখা যায় না। তার মানে এটা নয় যে দিনের বেলা আকাশে ওই তারারা থাকে না। তারারা তখনও থাকে পোস্টমাস্টার মশাই, যেমন ওই শব্দেরা থাকে, কিন্তু আমরা তাদেরকে আর শুনতে পাই না। চলুন চলুন, এইসব কথা ভুলে যান আর আমার সঙ্গে তাড়াতাড়ি স্টেশনে চলুন। তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের। এ কি, দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এখন স্টেশনে গিয়ে আমরা কি করব প্রদীপ বাবু? এত রাতে তো আর কোনো ট্রেন থাকে না। আজ থাকবে পোস্টমাস্টার মশাই, আজ থাকবে। স্টেশনে গিয়ে কি দেখলে বরুণ জেঠু? সত্যি সত্যি অত রাতে কোনো ট্রেন ছিল? ছিল। সত্যি কথা বলতে কি, প্রায় 5 বছর আমি গোপালগঞ্জে কাটিয়েছি, কিন্তু রাত 12টার সময় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকতে কখনো দেখিনি। আমারও কৌতূহল হলো। আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে দৌড়ে গেলাম। দেখলাম স্টেশন মাস্টারের ঘরের দরজা বন্ধ। তারপর দরজায় কড়া নাড়তেই দেখলাম, দরজা খুলুন, ভেতরে কে আছেন? স্টেশন মাস্টার সাহেব, দরজা খুলুন প্লিজ। কে কে আপনি? এত রাতে কি চাই? জানতে চাই। বলুন কি জানতে চান? যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা কোথায় যাবে? যেখানে আপনার যাওয়া প্রয়োজন সেখানেই যাবে। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে পোস্টমাস্টার মশাই, তাড়াতাড়ি চলুন। এই ট্রেন চলে গেলে কিন্তু রাতে আর কোনো ট্রেন নেই। কিন্তু আমাদের তো টিকিট কাটাই হয়নি। কোনো টিকিটের প্রয়োজন নেই, আপনি যান ওনার সঙ্গে। সে কি, স্টেশন মাস্টারও তোমাকে সঠিকভাবে কিছু বললেন না? এক রহস্যময় ঘন কুয়াশা যেন তখন ঢেকে ফেলেছে গোটা স্টেশনটা। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম স্টেশনে আমরা দুজন ছাড়া আরো যেন অনেকে রয়েছে। কারা ছিল বরুণ জেঠু? অসংখ্য ছায়ামূর্তি, যারা আমার চোখের সামনে দিয়ে চলাফেরা করছিল, কিন্তু আমি তাদের ছুঁতে পারছিলাম না, তাদের তাদের স্পষ্ট দেখতেও পাচ্ছিলাম না। তারপর তারপর কি হলো? তুমি ট্রেনে উঠলে? বলতে পারিস উঠতে বাধ্য হলাম। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না প্রদীপ বাবু। আর একটু অপেক্ষা করুন পোস্টমাস্টার মশাই, আর একটু অপেক্ষা, তারপরেই সব বুঝে যাবেন। মুক্তিগড়, এখানে কি আছে প্রদীপ বাবু? ওই দেখুন বরুণ বাবু। ওখানে লাইনের উপরে অত লোক কেন প্রদীপ বাবু? গিয়ে দেখুন। কি আছে ওখানে? আপনারা এমন ভিড় করে কি দেখছেন? সরুন সরুন। এই দেখুন না, কার যেন মৃতদেহ লাইনে পড়ে আছে। প্রদীপ বাবু! আরে, আপনি ওনাকে চেনেন নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের গোপালগঞ্জের প্রদীপ বাবু। কিন্তু ওনার এই অবস্থা হলো কি করে? কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বলছিলেন। না 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 না, এ হতে পারে না। বিদায় বন্ধু, বিদায়। এতক্ষণ তুমি যার সঙ্গে কথা বলছিলে সে আসলে প্রদীপ বাবুর আত্মা? প্রদীপ বাবুর আত্মা। উনি এই সব করেছিলেন কারণ উনি চেয়েছিলেন ওনার শেষ কাজ আমি যেন করি।
ও বরুণ জেঠু, আজ তুমি আমাদের গল্প বলবে না? বলবো রে বলবো, কিন্তু তার আগে তোদের একটা জিনিস দেখাবো। কি জিনিস বরুণ জেঠু? সব কিছুতে তুই বড় অস্থির লালটু। অস্থিরতা মানুষের শান্তি আর চিন্তা, এই দুটো জিনিসকেই নষ্ট করে। ঠিক আছে ঠিক আছে, আমি আর অস্থির নেই। কি দেখাবে বললে, এবার দেখাও। দেখাচ্ছি। আরে বাস, দাবার বোর্ড। কিন্তু এটা কোনো সাধারণ দাবার বোর্ড নয় পল্টু। এই দাবার বোর্ডের পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। কি রহস্য বরুণ জেঠু? ওরে, সেই রহস্যের কথাই তো আজ আমি তোদের বলবো। বলো। আজ থেকে বছর 15-20 আগে আমি তখন গঙ্গাধরপুরের পোস্ট অফিসের পোস্টমাস্টার। গঙ্গাধরপুর? সেটা কোথায়? এখান থেকে অনেক দূরে পাহাড়ে ঘেরা গ্রাম গঙ্গাধরপুর। ট্রেনে করে যেতে লাগতো 1 রাত। আসলে তখন তো আর এখনকার মতন সুপার ফাস্ট ট্রেন ছিল না, তাই সময়টাও বেশি লাগতো। তো যাক, সে কথা। থাকতে থাকতে বেশ কয়েক মাস হয়ে গেছে, লোকজনের সাথেও বেশ ভালোই আলাপ হয়েছে। এই সব কথা ছাড়ো, এই দাবার বোর্ডের ব্যাপারটা বলো। কি রহস্য লুকিয়ে আছে এই দাবার বোর্ডে? তা পোস্ট অফিসের কাজের পরে সময় কাটানোর জন্য সন্ধে আমরা বেশ কয়েকজন মিলে দাবা খেলতাম নিবারণ বাবুর বাড়িতে। ও বরুণ জেঠু, নিবারণ বাবুটা আবার কে? নিবারণ বাবু হলেন গঙ্গাধরপুরের এক নামজাদা লোক। ইংরেজ আমলে নাকি তিনি বেশ কিছু সাহেবকে উচিত শিক্ষা দিয়েছিলেন। একজন বড় বিপ্লবী বলেই সবাই চিনত নিবারণ বাবুকে। পুরো নাম হলো নিবারণ সেনগুপ্ত। অন্যায়ের সাথে নাকি কোনো দিন আপোষ করেননি। বাবা, এ তো দারুণ লোক। সত্যি দারুণ। নিবারণ বাবুর আর একটা গুণ ছিল, দুর্দান্ত দাবা খেলতেন। একবার নাকি রাশিয়া যাওয়ারও সুযোগ পেয়েছিলেন, কিন্তু যাননি। তা সেই নিবারণ বাবুর বাড়িতে রোজ সন্ধেবেলা বসতো দাবা খেলার আসর। নিবারণ বাবুর দাবার চালের সামনে কেউই বেশিক্ষণ টিকত না। আমি যা একটু লড়তে পারতাম, তাই আমাকে খুব স্নেহ করতেন ভদ্রলোক। তাই তো দাবা খেলার শেষে একদিন বলেই ফেললেন, সত্যি নিবারণ বাবু, আপনার তুলনা নেই। কিন্তু তুমিও আজ ভালো খেলছো বরুণ। আমার বলতে দ্বিধা নেই যে তুমি ছাড়া এই গোটা গঙ্গাধরপুরে আমার সাথে লড়াই করবে এমন দাবাড়ু আর একটাও নেই। ভালো ভালো, বেশ ভালো দাবার মাথা তোমার। সময় থাকলে আমার কাছে রাতের বেলা এসো, আমি তোমাকে দারুণ দারুণ কিছু দাবার চাল শিখিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই আসবো, অবশ্যই। তার নিবারণ বাবুর ওই কথার পর আমি প্রায় প্রতিদিনই রাতে খাওয়া দাওয়া সেরে ওনার বাড়িতে যেতাম দাবার দান শিখতে। খেলতে খেলতে কখন যে রাত শেষ হয়ে যেত সেটা বুঝতেই পারতাম না। হ্যাঁ রে, তা এইভাবে বেশ কিছুদিন চলবার পর একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ঘটনা বরুণ জেঠু? ও বরুণ জেঠু, বলো না, কি অদ্ভুত ঘটনা ঘটলো? নিবারণ বাবুর যে ঘরে আমরা দাবা খেলতাম, সে ঘরের জানলায় একদিন রাতে দেখলাম চাদর মুড়ি দিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। কিরে, দাবা খেলছিস? ও তুই, আয় আয় ভেতরে আয়। কিন্তু আরে কিছু হবে না, এ হলো বরুণ, ভালো মানুষ। তুই ভিতরে আয়, আয় আমি দরজাটা খুলে দিচ্ছি। তারপর কি হলো বরুণ জেঠু? আর এই ভূতনাথ লোকাই বাকে? সেই রাতে নিবারণ বাবু আমাকে বলেছিলেন, বুঝলে বরুণ, এই ভূতনাথ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়েছি। সেসব কথা থাক নিবারণ, তোরা দাবা খেলতো, তোদের খেলা দেখতে আমার বেশ ভালো লাগছে। আপনি খেলবেন ভূতনাথ বাবু? না না, আপনারাই খেলুন। আরে খেল না, বরুণ যখন বলছে খেল একবার। তোর সাথে কতদিন দাবা খেলি না বলতো? তুই যে কোথায় কোথায় ঘুরে বেড়াস কে জানে। আয় আয়, একদম দাবা খেল আমার সাথে। ঠিক আছে, খেলছি। নে, তুই আগে চাল দে ভূতনাথ। কি দেখছি নিবারণ বাবু? কি হয়েছে বলুন, তুমি এরকম করছো কেন? কি দেখেছো? উনি কে? কে আবার? ভূতনাথ, আমার ছেলেবেলার বন্ধু। মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। জল খাবেন বরুণ বাবু? না 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 না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ভূতনাথ বাবু, তার মানে আসলে ভূত। দাঁড়ান বরুণ বাবু, দাঁড়ান বলছে।
তুমি ভূতনাথকে ভয় পেও না বরুণ, আরে ভয় পেও না, ও কারো কোনো ক্ষতি করে না। ও শুধু আমাকে খুব ভালোবাসে বলে আমার কাছে আসে মাঝে মধ্যে। কিন্তু কিন্তু উনি তো, হ্যাঁ বরুণ বাবু, আমি এক অশরীরী অতৃপ্ত আত্মা। অত্যাচারী ফ্লিন্টন সাহেবের গুলিতে আমার মৃত্যু হয়েছিল। কিন্তু কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না বরুণ বাবু, কোনো ক্ষতি করব না। না 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 না, আপনি আমার দিকে এইভাবে আর এগিয়ে আসবেন না প্লিজ। না ভূতনাথ বাবু, এগিয়ে আসবেন না প্লিজ, আসবেন না, আসবেন না। তারপর কি হয়েছিল বলুন জেঠু? সেই সব আমার আর মনে নেই। কেন মনে নেই কেন? ভূতনাথ বাবুকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি সম্ভবত ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। কারণ সকালবেলা আমি চোখ খুলে দেখি একজন ডাক্তারবাবু আমার সামনে বসে আছেন, পাশে দাঁড়িয়ে নিবারণ বাবু। ডাক্তারবাবু কতগুলো ওষুধ লিখে দিয়ে নিবারণ বাবুকে বলেছিলেন, ভয়ের কিছু নেই। আসলে কোনো কিছুতে খুব ভয় পেয়ে উনি সম্ভবত অজ্ঞান হয়ে পড়েন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো খেলেই খুব ভালো ঘুম হবে। কয়েকটা দিন একটু ভালো করে ঘুমলেই এই মেন্টাল স্ট্রেসটা কেটে যাবে। ওষুধপত্র খেয়ে সুস্থ হলাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকেই গেল। তাই ওই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন নিবারণ বাবুর বাড়িতে দাবা খেলতে যাইনি। উনিও আর কোনোদিন আমার খোঁজ খবর নিতে আসেননি। তারপর হঠাৎ একদিন শুনলাম নিবারণ বাবু মারা গেছেন। আর সব থেকে আশ্চর্যের কি জানিস? কি? নিবারণ বাবু নাকি দাবা খেলতে খেলতেই মারা যান। কি? দাবা খেলতে খেলতে মারা যান? হ্যাঁ, এখনো নাকি নিবারণ বাবুকে দেখা যায় রাতে নিজের ঘরে একটা চাদরে মুখ ঢাকা লোকের সঙ্গে দাবা খেলতে। ওই চাদর মুড়ি দেওয়ার লোকটা নিশ্চয়ই ভূতনাথ বাবু। জানি না, কিন্তু এই রহস্যের আজও কোনো সমাধান কেউ করতে পারেনি। তাই পুলিশ নিবারণ বাবুর বাড়িটা সিল করে দিয়েছে, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। সবই তো বুঝলাম, কিন্তু এবার এই দাবার বোর্ডের রহস্যের কথাটা বলো না বরুণ জেঠু। বলছি নিবারণ বাবুর মৃত্যুর বেশ কয়েক মাস পর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার খাটের পাশে টেবিলটায় একটা পার্সেল রাখা রয়েছে। পার্সেল, কিন্তু এই পার্সেলটা আবার কে পাঠালো? এ কি, এটা তো দাবার বোর্ড, এটা আবার কি? চিঠি, প্রিয় শিষ্যকে গুরুর উপহার, নিবারণ সেনগুপ্ত। ও মাই গড, তার মানে এটা তো সেই দাবার বোর্ড যেটাতে আমি আর নিবারণ বাবু দাবা খেলতাম। কিন্তু কিন্তু নিবারণ বাবু তো মারা গেছেন। তাহলে ওনার দাবার বোর্ডটা কে পাঠালো আমাকে? কে পাঠালো? আর এই রহস্য আমার কাছে আজও রহস্যই থেকে গেছে। আরো একটা রহস্য কি জানিস? আমি যখনই এই দাবাটা খুলে খেলতে বসি, তখনই মনে হয় কেউ যেন আমার পাশে বসে আমার খেলা দেখছে, আর মাঝে মাঝে ভালো ভালো দাবার চাল দিচ্ছে। তুমি সত্যি বলছো বরুণ জেঠু? বিশ্বাস না হলে নিজেরাই দেখ।